সুস্পষ্ট ইনফরমেশন ছিল বা বাংলাদেশ সেনাবাহিনী যদি সেইটার এই অপারেশনে চালায় তাহলে ভারত এইখানে ট্রুপস সহ হস্তক্ষেপ করবে এবং সামরিকভাবে হস্তক্ষেপ করবে এবং ট্রুপস ঢুকিয়ে দিবে এবং সহজে সেটা প্রত্যাহার করবে না। এই বক্তব্য রেকর্ড করেছে এই কমিশন আপনার মঈনুল আহমেদের কাছ থেকে। এই একজনই মাত্র বড় বড় কর্মকর্তাদের মধ্যে তাদেরকে আপনার পাওয়া যায়নি যাদের এইটা বলেছে। প্রধান সেনাপতির কাছে তো অনেক ধরনের ইন্টেলিজেন্স এজেন্সি তার কাছে ইনফরমেশন দেওয়ার কথা। তাহলে উনি দেশের অন্যভাবে ক্ষতি করেছেন সেটা এক কথা, কিন্তু সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি যদি তার কাছে এই তথ্য থাকে, আবার সেই দেশের সঙ্গে বাংলাদেশের সুষ্ঠু সম্পর্ক গড়ে তুলবার জন্যে অনায়াস এই সমস্ত অপরাধের প্রায়শ্চিত্ত করবার আগে ভারত রাষ্ট্রের যারা কথা বলে তাদেরকে ব্যাপারও আমি আপনার মাধ্যমে বাংলাদেশের সমস্ত মানুষকে সতর্ক থাকবার কথা বলি। তো এর মধ্যে আরও কিছু কিছু গুরুতর ইনফরমেশন আছে এই তথ্যের মধ্যে, এই কমিশন রিপোর্টের মধ্যে। যেমন ধরেন একটা আছে এইরকম, আমি যেটুকু ভিতরের খবর পেয়েছি যে জানবার চেষ্টা করছি যে দল হিসেবে কি করে আপনার এটা জড়িত বা ভারতের অনুপ্রবেশের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কটা কীরকম। এই কমিটির ভিতরে যেমন একটা জায়গায় আছে রিপোর্টের মধ্যে যে সকালের দিকে এই ঘটনা শুরু হবার পরে আওয়ামী লীগের একটি দল 20 থেকে 25 জন নেতা কর্মীটার ভিতরে ঢুকেছিল, গিয়ে তারা সেখানে মিছিল করেছে এবং মিছিল করে যখন বেরিয়ে আসে তখন এই সংখ্যাটা 100 থেকে 150 ছিল। তাহলে এই যে তাদের সঙ্গে যারা বেরিয়ে আসলো, কমিটির মতামত হচ্ছে এইখানে ওই মিছিলের ভেতর দিয়ে অনেক খুনি বেরিয়ে গেছে। এই প্রতিবেদনের মধ্যে এটা আছে। আমি মনে করি এই প্রতিবেদনে হুশ হাস করা সরকারের কিছু নেই, কারণ এই সরকারের তো কেউ জড়িত ছিল না। আর সুতরাং অন্তত কমিটির প্রতিবেদনে এই সরকারের কেউ জড়িত ছিল এরকম কারোর নাম নাই। ফলে তারা কেন বাংলাদেশের উপর দিয়ে সেদিন যে বিপর্যয় সংঘটিত হয়েছে সেই কমিটির রিপোর্টে যে সমস্ত ঘটনাগুলি আছে মানুষের চৈতন্যকে আরও আপনার সচেতন করবার জন্যে এবং তার অ্যালার্টনেস, তার স্বাধীনতার সপক্ষে অ্যালার্টনেস বাড়াবার জন্যে, শত্রু মিত্র শনাক্ত করবার প্রয়োজনে এই রিপোর্ট যদি সহি হয়ে থাকে, তারা যদি বিশ্বস্ততার সঙ্গে করে থাকে, এইটা মানুষকে জানানো এই সরকারের কর্তব্য বলে আমি মনে করি। আবার একটু নির্বাচনের প্রসঙ্গে যাই। নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত যেমন নির্বাচন কমিশন গতকালকেও বলেছে যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন করা চ্যালেঞ্জিং, এবং গণভোটের ইস্যুটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন আছে বিভিন্ন মহল থেকে যে এটা কতটা বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক, যে যে 4টে প্রশ্ন তার অধীনে আরও অসংখ্য ইস্যুজ, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে জুলাই চার্টারের ইস্যুটি যেভাবে নিয়ে আসা হয়েছে সেটা নিয়ে এক ধরনের বিতর্ক ছিল। এখনও পর্যন্ত জুলাই চার্টারে এনসিপি স্বাক্ষর করেনি এবং সেটা নিয়ে এক ধরনের ধোঁয়াটে ভাব কিন্তু এখন পর্যন্ত আছে। এটা স্পষ্ট নয় যে আসলে জুলাই চার্টার তার ভবিষ্যৎ আসলে কি, ইতিপূর্বে এই গণভোট আসলে সেই নিশ্চয়তা কতখানি দিচ্ছে। না, এই ইতিপূর্বে এই বিষয়ে খানিকটা আলাপ আমরা করেছিলাম, কিন্তু এটা আপনি এই মুহূর্তের বা আগামী 1-2 বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সরকার ভালো মন্দ যা কাজই করুক না কেন, এটা আমার ধারণা এই মুহূর্ত পর্যন্ত গণভোটের জন্যে যেই ড্রাফট বা অর্ডিন্যান্স করা হয়েছে এইটা যদি তারা না বদলান তাহলে সারা বাংলাদেশের ইতিহাসে অদূর ভবিষ্যৎ বটেই আগামী 1 বছর 2 বছর পর্যন্ত এটাকে কেন্দ্র করে যে রাজনৈতিক জটিলতা তৈরি হবে সেইটার দায়িত্ব এই বিশেষত অধ্যাপক ইউনূস, যিনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি এবং তার ডিফ্যাক্টো চিফ হিসেবে ওই কমিশনার যিনি কাজ করেছেন অধ্যাপক আলী রিয়াজ, যার কাছে তরুণদের অন্তত আমাদের প্রজন্মের অনেক মানুষের একটা প্রত্যাশা গড়ে উঠেছিল, তারা আমাদের কাছে তো বটেই আগামী অনাগত আমাদের সন্তান সন্ততি এবং তাদের সন্তান সন্ততির কাছে ওই জবাব দিতে পারবে না কি সেটা। আপনি যে জুলাই চার্টারের কথা বলছেন,
যেটা স্বাক্ষরিত হয়েছে জনসমক্ষে। সেইটা স্বাক্ষরিত হয়েছে, সেখানে বিএনপি এবং জামাত সহ প্রত্যেকেরই কম বেশি কিছু নোট অফ ডিসেন্স আছে, সেগুলো সহ স্বাক্ষরিত হয়েছে। এদের সঙ্গে অন্তত পাবলিকলি আলোচনা ছাড়া, এবং বিএনপি দাবি করেছে তাদের সঙ্গে কোনো আলোচনা হয় নাই, পাবলিকলি দাবি করেছে, এইটাকে নোট অফ ডিসেন্স সরিয়ে দিয়ে যে যেন বা নাই কোন আপত্তি, এই হিসাবে যে প্যাকেজটা জনগণের সামনে তুলে ধরলেন, জনগণ যদি এটার পক্ষে থাকে এবং সাধারণ নির্বাচনে যদি বিএনপি মেজরিটি পার্টি হয়, তারা কি করে বলবে যে এটা একটা প্রতারণামূলক ব্যাপার ছিল আমাদের সঙ্গে? আবার যেটা ইতিমধ্যে তারা বলেছে। আবার গণভোট যদি তাদেরকে এইটাই করতে বলে, রাজনৈতিক দল হিসেবে সে যখন গণভোট হচ্ছে সর্বোচ্চ অভিব্যক্তি জনগণের আকাঙ্ক্ষার, সেটাকে অস্বীকার করবার তার কি পথ থাকবে? অথচ তারা একদিনের জন্য বলে নাই যে আমরা এটা মানি। তারা যে পর্যন্ত মানে, তাদের যেটুকু রাজনীতি, যেটুকু তার রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক কর্মসূচি, সেই তারা পরিষ্কার করে বলছে। আমি মনে করি তারা যদি সবগুলি মানত, বাংলাদেশের জন্য ভালো হতো। কিন্তু তারা তো বলছে এটা, এই রাজনৈতিক দল আমি না। আমি মনে করি বাংলাদেশ যদি একটা ইগারলিরেন্ট স্টেট হইতো, তার জন্য ভালো হইতো। অনেকে মনে করেন এদের যদি স্বতন্ত্র হইতো তাহলে আরও ভালো হইতো, হ্যাঁ। কিংবা অনেকে মনে করেন যদি ইসলামী প্রজাতন্ত্র হইতো তাহলে ভালো হইতো। কিন্তু এই সমস্ত আকাঙ্ক্ষাগুলিকে অনলি বিকজ বিএনপি এখানে আপাতত মেজরিটি পার্টি, তাকে দিয়ে আমাকে কেন ব্ল্যাকমেইল করিয়ে আদায় করার চেষ্টা করতে হবে? সে তো বলেছে এই পর্যন্ত আমি রাজি, আর এরা এর চেয়ে বেশি চায়। রাজনৈতিক দলের কর্তব্য হচ্ছে, আপনারা যারা বেশি চান তারা জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে আসুন। যেই ম্যান্ডেট আপনাকে আনতে হবে জনগণের কাছ থেকে, সেই কর্মসূচি তো আর কতগুলি রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়ার নীতি কখনো গণতান্ত্রিক নীতি নয়। ফলে এই দুইটা যদি পাশ করে, আপনার একদিকে বিএনপি রাজনৈতিক দল হিসেবে, আরেকদিকে এই চার্টার তথাকথিত ভিত্তিক, এই চার্টার ভিত্তিক তারা যে বলেছে এটা সত্য নয়, কারণ এই চার্টারের মধ্যে যা যা আছে তার মধ্যে অনেকের আপত্তি আছে। সেইটার থেকে সরে আসতে না পারার কারণে এবং বিএনপিটা রাজি না থাকবার কারণে যে জটিলতা তৈরি হবে, এর জন্য প্রধান দায় আপনার অধ্যাপক ইউনূসের, যিনি কমিশনের প্রধান, তারপরে যিনি ডিফ্যাক্টর প্রধান অধ্যাপক আলী রিয়াজ, আর জামাত ইসলামী সহ যারা নিজেদের রাজনীতিটা অন্যের উপর দিয়ে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রমূলক তৎপরতা করেছেন তাদের। এই বিষয়ে বিএনপিকে আমি বলবো সবার চাইতে তাদের অবস্থান সৎ, এই অর্থে যে তারা বলছে আমরা এই পর্যন্ত রাজি, ওই